ঢাকা কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, আসসালামু আলাইকুম। তোমাদের সকলের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুস্থতা কামনা করছি। তোমরা তোমাদের প্রতি এবং তোমাদের পরিবারের সকলের প্রতি যত্নবান হবে এই আশা করি, এবং পরিবারের সকলকে বিভিন্ন বিষয়ে সতর্ক রাখতে সহযোগিতা করবে। এছাড়া আমি বিশ্বাস করি তোমরা যে সময়গুলো পাচ্ছ তা তোমাদের পড়ালেখার জন্য গুণগতভাবে কাজে লাগাচ্ছ। তো আজকের হেলথ ফিজিক্স অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে হাবিবা, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঢাকা কলেজ। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব যে একটি সিন্টিলেশন ডিটেক্টর কিভাবে কাজ করে। কারণ বিগত ক্লাসে আমরা এর প্রিন্সিপাল এবং কনস্ট্রাকশন দেখেছিলাম। আজকে দেখব যে একটি সিন্টিলেশন ডিটেক্টর কিভাবে কাজ করে। তো আমরা গত ক্লাসে জানার চেষ্টা করেছিলাম কি ডিটেক্টরস হচ্ছে কি এক ধরনের নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে চার্জড পার্টিকেলগুলোকে ডিটেক্ট করা যায়। এছাড়া ওই ডিটেক্টরগুলো থেকে আমরা একটি সিন্টিলেশন ডিটেক্টরকে নিয়েছিলাম, যে সিন্টিলেশন ডিটেক্টরের মূলনীতি অর্থাৎ কোন মূলনীতির উপর ভিত্তি করে সিন্টিলেশন ডিটেক্টরটা তৈরি করা হয়েছিল এবং তার গঠনগত দিকটা আমরা দেখেছিলাম। এখন এই যে আমরা চার্জ পার্টিকেলগুলোর কথা বলছি বা রেডিয়েশনের কথা বলছি, এই যে চার্জ পার্টিকেলগুলো যে আলফা, বিটা, গামা, নিউট্রনস, এদেরকে ডিটেক্ট করার জন্যই তো ডিটেক্টরসগুলো। তো এদের আবার নির্দিষ্ট কিছু ডিটেক্টর আছে যে আইডিয়াল ডিটেক্টর বলা হয়ে থাকে, যে আলফা, বিটা, গামা এবং নিউট্রনস এদেরকে আলাদা আলাদা কিছু ডিটেক্টর দ্বারা ডিটেক্ট করা যায়। সেই ডিটেক্টরগুলোর নাম হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন আলফা পার্টিকেলকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে দুটো ডিটেক্টর, সেটা হচ্ছে থিন সেমিকন্ডাক্টর ডিটেক্টরস আর এটা হচ্ছে প্রপোর্শনাল ডিটেক্টরস বা কাউন্টার্স। ঠিক আছে। আর বিটা পার্টিকেলকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তিনটি, সেটা কি অর্গানিক সিন্টিলেটরস, গাইগার মুলার কাউন্টার্স আর প্রপোর্শনাল কাউন্টার্স। ঠিক আছে। এখানে যে থিন সেমিকন্ডাক্টর ডিটেক্টরের কথা আমরা বলছি, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো সেমিকন্ডাক্টর ডিটেক্টরস নিয়ে। আচ্ছা, আর এরপরে হচ্ছে কি গামা পার্টিকেল। গামা পার্টিকেল ডিটেক্ট করার জন্য দুটো ডিটেক্টর দরকার হয়, সেটি হচ্ছে কি ইনঅর্গানিক সিন্টিলেটরস আর থিক সেমিকন্ডাক্টর ডিটেক্টরস। একটু খেয়াল করে দেখো, আলফা পার্টিকেল কে ডিটেক্ট করছে কি থিন সেমিকন্ডাক্টর ডিটেক্টরস আর গামা পার্টিকেল ডিটেক্ট করছে হচ্ছে কি থিক সেমিকন্ডাক্টর ডিটেক্টরস। ঠিক আছে। আর এরপর আছে হচ্ছে নিউট্রনস। নিউট্রনসকে ডিটেক্ট করা যাচ্ছে কি দিয়ে প্লাস্টিক সিন্টিলেটরস, প্রপোর্শনাল কাউন্টার্স যেখানে ব্যবহার করা হবে কি হিলিয়াম এবং বোরন আর ফ্লোরিন। এরপর হচ্ছে লিথিয়াম গ্লাস সিন্টিলেটরস। একটু খেয়াল করে দেখো, আমরা যে সিন্টিলেশন ডিটেক্টরের কথা বলছি, সেই সিন্টিলেশন ডিটেক্টরের তিন ধরনের সিন্টিলেটরস ব্যবহার করা হচ্ছে। তিন ধরনের বা বিভিন্ন ধরনের, এই যে অর্গানিক সিন্টিলেটরস, ইনঅর্গানিক সিন্টিলেটরস, তারপর হচ্ছে প্লাস্টিক সিন্টিলেটরস, আবার এখানে লিথিয়াম গ্লাস সিন্টিলেটরস। মানে হচ্ছে যে পদার্থটি সিন্টিলেশন ধর্ম দেখাবে তাকেই তো আমরা সিন্টিলেটর বলেছি, এবং সেটা কি করছে যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলটি এসে সিন্টিলেটর পড়বে সে হচ্ছে কি ধর্ম দেখায়, সে হচ্ছে লুমিনেশন ধর্ম দেখায়।
সে হচ্ছে ফ্ল্যাশ অফ লাইট কি ইমিট করে, হ্যাঁ, বা ফোটন ইমিট করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে আমরা কি সিন্টিলেটর ব্যবহার করছি, এর উপর ডিপেন্ড করে কি হচ্ছে আমাদের পার্টিকেল গুলো ডিটেক্ট হচ্ছে। যেমন ফসফর যখন চেঞ্জ হয়ে অর্গানিক সিন্টিলেটর ব্যবহার করা হবে তখন বিটা পার্টিকেল গুলো ডিটেক্ট করতে পারবো। আর যদি ইনঅর্গানিক টাইপের কোনো সিন্টিলেটর ব্যবহার করা হয় তখন গামা পার্টিকেল ডিটেক্ট করতে পারবো। আবার যদি প্লাস্টিক বা লিথিয়াম গ্লাস টাইপের কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সিন্টিলেটর হিসেবে তখন আমরা নিউট্রনসকে ডিটেক্ট করতে পারবো। এগুলো হচ্ছে রেডিয়েশন ডিটেক্ট করার একটা আইডিয়াল ডিটেক্টর। মানে ফিক্সড যে এটা দ্বারা এই পার্টিকেল গুলোকে, এই ডিটেক্টর গুলো দ্বারা এই পার্টিকেল গুলোকে ডিটেক্ট করা যাবে। তো সিন্টিলেশন ডিটেক্টরটা মূলত গামা রেডিয়েশনকে ডিটেক্ট করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। তারপরেও যদি আমরা ফসফরকে চেঞ্জ করে দেই তখন এই যে ফসফর, একটু খেয়াল করো এখানে যে ফসফর আছে এই ফসফরটা যদি আমরা চেঞ্জ করে দেই তখন এই যে গামা আলফা বিটা গামা রেডিয়েশন হচ্ছে ডিটেক্ট করা যাবে। যদি আমরা সিজিয়াম আয়োডাইড ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারবো প্রোটনস আর আলফা পার্টিকেলস। ঠিক আছে, ফসফর যদি আমরা ফসফর হিসেবে যে আমরা কি ম্যাটেরিয়ালটা ব্যবহার করব। আর মেইনলি আধুনিক সিন্টিলেটরে ব্যবহার করা হয় সোডিয়াম আয়োডাইড উইথ স্মল অ্যামাউন্ট অফ থেলিয়াম, মানে ইমপিউরিটি হিসেবে থেলিয়ামটা যদি দিয়ে আমরা সোডিয়াম আয়োডাইড হিসেবে সিন্টিলেটরটা সোডিয়াম আয়োডাইডকে সিন্টিলেটর হিসেবে ব্যবহার করে থাকি তখন গামা রেজ ডিটেক্ট করা যায়। আর জিঙ্ক সালফাইড যদি ব্যবহার করা হয় তখন আমরা আলফা পার্টিকেলকে ডিটেক্ট করতে পারবো। এভাবে সিন্টিলেশন ডিটেক্টরের ক্ষেত্রে ফসফরটাকে চেঞ্জ করে বিভিন্ন এক একটা ফসফরের ক্ষেত্রে এক এক ধরনের পার্টিকেলকে আমরা ডিটেক্ট করতে পারবো। তবে মেইনলি সোডিয়াম আয়োডাইড এই উইথ থেলিয়াম এই ফসফরটিকে ব্যবহার করা হয়ে থাকে আধুনিক সিন্টিলেশন কাউন্টারে। তাহলে আমরা এখন দেখব যে একটি সিন্টিলেশন ডিটেক্টর কিভাবে কাজ করে। একটু খেয়াল করে দেখো যে প্রথম চিত্রটি কি হয়েছে। প্রথম চিত্রটি দেখানো হয়েছে যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা একটি সোর্স থেকে কি করেছে, রেডিয়েশন এসে পড়েছে সিন্টিলেটরে। ঠিক আছে, আমরা জানি একটি সিন্টিলেশন ডিটেক্টরের তিনটি পার্ট। একটি হচ্ছে সিন্টিলেটর পার্ট, এখানে এই রেডিয়েশনটা এক ধরনের কাজ করবে, মেকানিজম দেখাবে। দ্বিতীয় পার্টটি হচ্ছে কি ফটো মাল্টিপ্লায়ার টিউব, এখানে এক ধরনের মেকানিজম দেখাবে, এরপর কাউন্টারে গিয়ে সে ধরা পড়বে। ঠিক আছে, এখন ডিটেক্ট হবে। এখন আবার এই ফটো মাল্টিপ্লায়ার টিউব আবার ফটো ক্যাথোড আর 10টা থেকে 12টা ডায়োড দ্বারা তৈরি। ঠিক আছে, এবং তোমাদের মনে থাকবে যে আমরা প্রত্যেকটি ডায়োডকে আবার কি বলা করা হয়েছিল, যে এখানে আরেকটি চিত্র একটু খেয়াল করো যে এরা হচ্ছে পজিটিভ পটেনশিয়াল পার্থক্য দ্বারা, বিভব পার্থক্য দ্বারা তারা হচ্ছে কি থাকবে, একজন থেকে আরেকজনের বিভব পার্থক্য থাকবে হচ্ছে পজিটিভ এবং ইনক্রিজ হবে। প্রথমটা যদি এখানে যেমন V1 যদি 100 হয়, দ্বিতীয়টা হবে 200, তৃতীয়টা হবে 300, তারপর 4 নাম্বারটা 400 হবে, যেতে থাকবে। ঠিক আছে, আর লাস্ট ডায়োডকে আমরা কি বলে থাকবো, অ্যানোড বলে থাকবো, তাই তো? অ্যানোড বলা হয়েছে, যেখানে এসে ইলেকট্রনগুলো কি হবে, জমা হবে। এখন ওখান থেকে গিয়ে হচ্ছে কাউন্টারে যাবে। তো একটু খেয়াল করো, আবার আমরা এই চিত্রে ফিরে আসি। এখানে কি হচ্ছে, সিন্টিলেটরে আসলো, আসার পর সে কি করলো, এখানে কিছু মেকানিজম করলো, মেকানিজম করার পর ফটো ক্যাথোডে এসে আঘাত করলো। ফটো ক্যাথোড থেকে এই ফটো মাল্টিপ্লায়ার টিউবে কি হচ্ছে, কিছু কি
মেকানিজম হচ্ছে, ওখান থেকে বলছি কি এই যে কাউন্টারে এসে হচ্ছে ইলেকট্রনগুলো জমা হচ্ছে, ওই ইলেকট্রনগুলো আবার কি হচ্ছে অ্যাম্পলিফায়ারে পাঠানো হচ্ছে, অ্যাম্পলিফায়ারে পাঠানোর পর এদেরকে ডিসক্রিমিনেট করা হচ্ছে, ডিসক্রিমিনেট থেকে কাউন্টারে পাঠানো হচ্ছে। ঠিক আছে, এখন এটা ছিল এক ধরনের গঠনগত দিক। কিন্তু এটা যখন প্রথম দিকে সিনক্রিশন ডিটেক্টর তৈরি করা হয়েছিল তখন এভাবে তৈরি করা হয়েছিল বা এভাবে রেডিয়েশন ডিটেক্ট করা হতো। কিন্তু পরবর্তী সময়ে এই যে অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ারটা আলাদা করে আর দেওয়ার দরকার হয় না। এরা কি করলো, আধুনিক সিনক্রিশন ডিটেক্টরের ক্ষেত্রে অ্যাম্পলিফায়ারের জায়গায় একটি রেজিস্টার দিয়ে দিল। ঠিক আছে, হাই ভোল্টেজের একটি রেজিস্টার দিয়ে দিল। তাহলে এই সেটা হচ্ছে অ্যানোডের সাথে কি করা, কানেক্ট করা। ঠিক আছে, আর একটি ফটো মাল্টিপ্লাই টিউবে একটি পাওয়ার সাপ্লাই দিয়ে দিল, যে হচ্ছে ফটো ক্যাথোডের সাথে নেগেটিভ প্রান্তটা যুক্ত আছে আর পজিটিভ প্রান্তটা হচ্ছে কাউন্টারের সাথে আর এই রেজিস্টারের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তো এই পরবর্তী সময়ে এইভাবে তৈরি করা হয়েছে যে সিন্টিলেটর আছে, ফটো মাল্টিপ্লাই টিউব আছে, এরপরে হচ্ছে কাউন্টার। এখানে এই ফটো মাল্টিপ্লাই টিউবে একটি পাওয়ার সাপ্লাই আর একটি রেজিস্টার দেওয়া আছে যেটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের কাজ করছে। তো এইভাবে কি করছে, একটি আধুনিক সিনক্রিশন কাউন্টার কাজ করবে। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এই যে আমরা সিনটিলেশন ডিটেক্টরের মেকানিজমের কথা বলবো। তো সিনটিলেশন ডিটেক্টরে আমি বলেছি যে সিনটিলেটর পার্টে হচ্ছে এক ধরনের মেকানিজম হবে। হ্যাঁ, সেটা কি, এটা হচ্ছে যখন উৎস থেকে রেডিয়েশনটা সিনটিলেটর কি স্ট্রাইক করবে তখন দুই ধরনের কি প্রিন্সিপল সেখানে এক্সিস্ট করবে। সেটি কি, সেটি হচ্ছে যে আয়োনাইজেশন এন্ড এক্সাইটেশন। যখন রেডিয়েশনটা সিনটিলেটরে পড়বে তখন কি করবে, ওই সিনটিলেটরের অ্যাটমগুলো ওই রেডিয়েশনের এনার্জিটাকে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর দুই ধরনের ঘটনা ঘটবে। যদি ওই রেডিয়েশনের এনার্জি সিনটিলেটরের অ্যাটমের ইলেকট্রনের এনার্জির চেয়ে বেশি হয় তখন একটু খেয়াল করো, এই প্রথম চিত্রটির ক্ষেত্রে কি হচ্ছে, একটা রেডিয়েশন আসলো, সিনটিলেটরের একটি অ্যাটমকে আমরা চিন্তা করলাম, ওই অ্যাটমের একটি বহিঃকক্ষপথের একটি ইলেকট্রন, ওই ইলেকট্রনের এনার্জি কম কার থেকে, যেটা কি ইনসিডেন্ট রেডিয়েশনের থেকে। তখন কি করবে, সে ওই বহিঃকক্ষপথের ইলেকট্রনকে বের করে দিবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, বের করে দেওয়ার পরে এখানে একটা আয়ন সৃষ্টি হলো। ঠিক আছে, এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। আবার কি হতে পারে, যখন সিনটিলেটরে রেডিয়েশনটা ইনসিডেন্ট হলো বা স্ট্রাইক করলো সিনটিলেটরকে, তখন যদি ওই আয়োনাইজ যে রেডিয়েশনটা আসলো সেটার এনার্জি যদি ওই সিনটিলেটরের অ্যাটমের এনার্জির তুলনায় কম হয় তখন ওই সিনটিলেটরের অ্যাটমের বহিঃকক্ষপথের ইলেকট্রনটি কি করবে, ওই রেডিয়েশনের এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেবে, কিন্তু কক্ষপথচ্যুত হবে না। এনার্জি অ্যাবজর্ব করার পর সে আরো কি হবে, সে এক্সাইটেড হবে। এক্সাইটেড হয়ে সে হচ্ছে ওই ইলেকট্রনটি ভ্যালেন্স ব্যান্ড থেকে কোথায় যাবে, কন্ডাকশন ব্যান্ডে, মানে হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে আসবে। ঠিক আছে, ওই স্টেটে আসার পর এখানে দেখো দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রে কি হয়েছে, যখন ইলেকট্রনটি এখানে একটু দেয়া আছে, তোমরা হচ্ছে প্রথম কক্ষপথে আঘাত করলো, ইনসিডেন্ট রেডিয়েশন এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, সে আরেকটি কক্ষপথে গেল, ওখানে মাত্র
10⁻⁹ সেকেন্ড ইলেকট্রনটি অবস্থান করবে। তারপরে ওই ইলেকট্রনটি আবার তার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। ওই গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময় সে এক ধরনের ফ্ল্যাশ অফ লাইট, যেটা আমরা আগেও পড়ে এসেছি, মানে ভিজিবল লাইট আমরা সেটা দেখতে পাবো। ইউভি লাইটের, আল্ট্রাভায়োলেট লাইটের কাছাকাছি এক ধরনের লাইট হচ্ছে সে দিবে, ইমিট করবে, ঠিক আছে, ফ্ল্যাশ অফ লাইট ইমিট করবে। তাহলে আমরা যে সিন্টিলেশন ডিটেক্টর পড়ছি, ওই সিন্টিলেশন ডিটেক্টরে কোন ধরনের প্রিন্সিপাল কাজ করছে এক্সাইটেশন প্রিন্সিপালটি কাজ করছে, যে এখানে সিন্টিলেটরের অ্যাটমগুলো এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিবে, এরপর ইলেকট্রনটি তার কক্ষপথ থেকে অন্য একটি কক্ষপথে চলে যাবে, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় থেকে আবার তার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময় সে লাইট ইমিট করবে। এই বিষয়টি ঘটবে হচ্ছে সিন্টিলেটর পার্টে। আর এই লাইট ইমিশনটাই হচ্ছে কি ফোটন ইমিশন। তাহলে এতক্ষণ আমরা যে প্রিন্সিপালের কথা বলছি, যে এক্সাইটেশন এর উপর ডিপেন্ড করে সিন্টিলেশন ডিটেক্টরটা কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা যদি দেখো, এই যে একটা সোর্স, আর এই সোর্স থেকে যে কোনো একটি পার্টিকেল বের হতে পারে। এখানে ধরা গেল বিটা পার্টিকেল দেখানো হচ্ছে। আর এই বাদ বাকি এই যে অংশটুকু, এই অংশটুকুর মেকানিজম হচ্ছে কিসের, সিন্টিলেটরের মেকানিজম। হ্যাঁ, এটা যখন সলভেন্ট মলিকিউলকে আঘাত করবে, তার সলভেন্ট মলিকিউল মানে হচ্ছে কি, যেটা হচ্ছে যে কোনো রেডিয়েশনকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করে তার এনার্জিটাকে নিয়ে সে কি করতেছে, এক ধরনের ফোটন ইমিট করতেছে। তো এই ফোটনটা এরপরে কোথায় যাবে, মাল্টিপ্লায়ার টিউবে যাবে। আর এই যে ফোটন তৈরি হচ্ছে, এই ফোটনটা হচ্ছে খুবই কি লো ইন্টেন্সিটির একটি ফোটন, ঠিক আছে। এটি ফটো মাল্টিপ্লায়ার টিউবের ক্যাথোডে গিয়ে আঘাত করবে, সেটা আমরা পরে দেখছি। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে এই যে যখন সোর্স থেকে সিন্টিলেটরে আঘাত করছে কে, এই যে রেডিওঅ্যাক্টিভ মলিকিউল, তখন সে ব্যালেন্স ব্যান্ড থেকে ওই যে সিন্টিলেটরের, এটা আমরা আগেও বলে এসেছি, সিন্টিলেটরের যে অ্যাটম, তার যে ব্যালেন্স ব্যান্ড থেকে সে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, এবং এরপর ওখানে কিছুক্ষণ থেকে, কত সেকেন্ড বলেছে, 10⁻⁹ সেকেন্ড, এরপর আবার সে হচ্ছে ব্যালেন্স ব্যান্ডে ফিরে আসবে, তখন হচ্ছে সিন্টিলেশন ফোটন দেখা দিবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে যে সিন্টিলেশন মেকানিজম ক্যান বি এক্সপ্লেইনড, এনার্জি ব্যান্ড থিওরির মাধ্যমে এক্সপ্লেন করা যায়। আর হচ্ছে কি হচ্ছে এখানে এক্সাইটেশন এবং ডি এক্সাইটেশন হচ্ছে। এক্সাইটেশন মানে হচ্ছে যখন ব্যালেন্স ব্যান্ড থেকে এনার্জি কি গেইন নিচ্ছে রেডিয়েশন থেকে, এরপরে হচ্ছে আবার সে ফিরে আসতেছে, তাহলে ডি এক্সাইটেশন হচ্ছে। তো এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এরপর একটু খেয়াল করো, এই যে এই অংশটুকু, আমরা এই অংশটুকুর কথা আগে বলে ফেলছি, সিন্টিলেটরের কাজ। এরপর হচ্ছে আমরা ফটো মাল্টিপ্লায়ার টিউবের কথা বলবো, সেখানে কিভাবে কাজ করে। তো এখান থেকে ফোটন কি করলো, ফোটন হচ্ছে ফটো ক্যাথোডকে, যে এই অংশটুকু হচ্ছে ফটো ক্যাথোড, এই অংশটুকু হচ্ছে ফটো ক্যাথোড, এই অংশটুকুতে আঘাত করলো, ঠিক আছে। এখন ফটো ক্যাথোড হচ্ছে আরেকটি ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, সেটি হতে পারে সিজিয়াম এন্টিমনি। ওখানে এসে যখন আঘাত করবে, তখন এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে। ফোটন, আমরা জানি ফটো ইলেকট্রিক ইফেক্ট কি। ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে যে একটি ফোটন যখন একটি ম্যাটেরিয়ালে আঘাত করে, তখন সেখান থেকে কি ইলেকট্রন ইমিট হয়, সেই কথাটা এখানে বলা হয়েছে। যে ফোটনটা আসবে, স্ট্রাইক করবে ফটো ক্যাথোড অফ এ ফটো মাল্টিপ্লায়ার টিউব which emits at most 1 electron for each arriving photon due to photoelectric effect, মানে একটি ফোটন কমপক্ষে একটি ইলেকট্রনকে সে কি করবে, ইমিট করবে, ঠিক আছে, এই ফটো ক্যাথোড থেকে।
যে ম্যাটেরিয়ালটা আমাদের এখানে দেয়া থাকবে। ঠিক আছে, এখন এখানে কি করছে, ফটোক্যাথোডে আসছে। এরপর এখান থেকে দেখা যায় যে এই যেই সংখ্যক ফোটন আসছে সেই ফোটনের মাত্র 20 থেকে 30% হচ্ছে কি হয়, ইলেকট্রন তৈরি হয়, ইলেকট্রন ইমিট করতে পারে। যেমন একে বলা হয় কোয়ান্টাম ইফিসিয়েন্সি। ঠিক আছে, এই কোয়ান্টাম ইফিসিয়েন্সি হচ্ছে কি, কোয়ান্টাম ইফিসিয়েন্সি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর ইমিটেড, হ্যাঁ, ভাগ হচ্ছে টোটাল নাম্বার অফ কি ফোটন ইনসিডেন্ট অন ম্যাটেরিয়াল, মানে কি একটা রেশিও ইনটু 100 কত পার্সেন্ট, মানে যদি ধরা হয় যে 100টি ফোটন হচ্ছে কিসে ফটোক্যাথোডে আঘাত করলো, তার থেকে কি 20 থেকে 30%, 20 থেকে 30টি ইলেকট্রন হচ্ছে বের হয়ে আসবে, এটাকে বলা হয় কোয়ান্টাম ইফিসিয়েন্সি। ঠিক আছে, তার মানে হচ্ছে ফোটনগুলো ফটোক্যাথোডে ফটোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে কি ইলেকট্রন ইমিট করবে। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রন ইমিট করলো এই ইলেকট্রনকে বলা হয় প্রাইমারি ইলেকট্রন। ঠিক আছে, এরা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন। এখন এই প্রাইমারি ইলেকট্রন কি করবে, প্রথম ডায়োডের দিকে হচ্ছে সে কি অ্যাট্রাক্ট হবে এবং সেখানে গিয়ে আঘাত করবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কিছু কি আছে, এই ফোকাসিং ইলেকট্রোড আছে জাস্ট জিনিসটাকে ফোকাস করার জন্য। তো এই যে ডায়োড গুলো, এটা আগেও বলা হয়েছে, ডায়োড গুলো হচ্ছে কিসের তৈরি, সিজিয়াম অ্যান্টিমনি বা কিসের তৈরি, সিলভার ম্যাগনেসিয়ামের তৈরি। এখানে এসে কি করবে, ইলেকট্রন গুলো আঘাত করবে। এখন এই আঘাত করার পর এখান থেকে কি হবে, ডাবল আকারে, যেহেতু এদের মানে যেহেতু একটা ডায়োড থেকে আরেকটি ডায়োডের কি পটেনশিয়াল ডিফারেন্স, পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স আছে, হ্যাঁ, পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা পজিটিভ, তাহলে একে অ্যাট্রাক্ট করবে এবং যখন দ্বিতীয় ডায়োডে এসে আঘাত করবে তখন আরো বেশি সংখ্যক ইলেকট্রন ইমিট হবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন হবে যেহেতু ভোল্টেজ ডিফারেন্স বেশি এবং কারেন্ট ফ্লো বেশি হবে, তাহলে এই ধরনের ইলেকট্রনগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন। এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জিও বেড়ে যাবে। এখানে কাইনেটিক এনার্জি হবে হচ্ছে কিউ আর হচ্ছে ভি, কিউভি। ঠিক আছে, আর ইলেকট্রনের পটেনশিয়াল হচ্ছে একটা থেকে একটা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 100 ভোল্ট। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো এখানে কি ঘটছে, তাহলে একটা ডায়োড থেকে আরেকটি ডায়োড এসে অ্যাট্রাক্ট হবে যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স আছে এবং পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স এবং ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কি হবে, ইমিট হবে এবং বেশি আকারে ইমিট হবে। একটু এই চিত্রটা একটু খেয়াল করে দেখো যে একটি ইলেকট্রন কমপক্ষে কি দুটো ইলেকট্রন মাল্টিপ্লাই করবে, এর চেয়ে অনেক বেশি হতে পারে, মানে 1 থেকে 1000। ঠিক আছে, এরকম ইলেকট্রন কি করতে পারে, ইমিট করতে পারবে। তো লাস্ট হচ্ছে যখন অ্যানোডে এসে কালেক্ট হবে তখন দেখা যায় 10 টু দি পাওয়ার 6 সংখ্যক ইলেকট্রন এসে জমা হবে হচ্ছে অ্যানোডে। এখন এই অ্যানোডে যখন ইলেকট্রন জমা হবে তখন কি হচ্ছে, এই অ্যানোড থেকে আবার কাউন্টারে গিয়ে কালেক্ট হবে, সেটা আমরা পরে বলছি। তাহলে এখানে আমাদের কি হলো, এখানে হলো কি যে মাল্টিপ্লাইড টিউবে শুধুমাত্র ইলেকট্রনের মাল্টিপ্লিকেশন হলো, অল্প সংখ্যক ইলেকট্রন থেকে অনেক বেশি সংখ্যক ইলেকট্রনে সে পরিণত হবে, মানে কারেন্ট ফ্লো
কারেন্ট ইন্টেন্সিটি অনেক বেড়ে গেল। ঠিক আছে, তা এই কাজটুকু ফটো মাল্টিপ্লাই টিউব করেছে। এই কথাগুলো আগের স্লাইডে বলা হয়েছে, যে তোমার বলা হয়েছে দেখো এই যে প্রাইমারি ইলেকট্রনসের কথা বলা হয়েছে, যারা হচ্ছে থেকে ফটোক্যাথোড থেকে বের হবে তারা হচ্ছে প্রাইমারি ইলেকট্রনস। আর যখন প্রথম ডায়োড থেকে দ্বিতীয় ডায়োডে কি আঘাত করবে যে ইলেকট্রনগুলো, সেগুলো হচ্ছে কি সেকেন্ডারি ইলেকট্রনস। হ্যাঁ, সেকেন্ডারি ইলেকট্রনস ইমিশন বলা হয়ে থাকে। প্রত্যেকটা থেকে সেকেন্ডারি ইমিশন হচ্ছে, একটু খেয়াল করো এই যে চিত্রে একটা, এই যে প্রথমটা এটা হচ্ছে কি প্রাইমারি ইলেকট্রনস। এরপরে যে এই যে 100 ভোল্ট থেকে 200 ভোল্টে যাচ্ছে, তারপর 300 ভোল্ট, তারপর 400 ভোল্ট, এই যে ইলেকট্রন বাড়ছে এরা হচ্ছে সেকেন্ডারি ইমিশন। ঠিক আছে, এবার সেকেন্ডারি ইমিশন হবে এবং এই স্টেপগুলো প্রায় 10টা থেকে 12টা স্টেজে কন্টিনিউ হতে থাকবে, যেহেতু আমাদের এক একটি সিনথেশন কাউন্টারে কত প্রায় 10টা থেকে 12টা ডায়োড থাকে। ঠিক আছে, তাহলে এই যে লো ইন্টেন্সিটি কারেন্ট যেটা ফোটন বের হয়েছিল সেটা হচ্ছে কি হাই ইন্টেন্সিটি কারেন্টে পরিণত হলো, তাই না? এটা কিন্তু ভিজিবল ফোটন ছিল। আর ফাইনাল ডায়োডে গিয়ে কি হলো, ফাইনাল ডায়োডে গিয়ে এক ধরনের পালস তৈরি হলো। ঠিক আছে, পালস তৈরি হলো। আর এখানে বলা হচ্ছে যে এই যে ইলেকট্রন ফটোক্যাথোড থেকে বের হলো, সেখান থেকে অ্যানোডে পৌঁছাতে সময় লাগতেছে কত? সময় লাগতেছে মাত্র 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড থেকে 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। এত অল্প সময় কি হয় এই আমরা সিন্টিলেশন কাউন্টারের মাধ্যমে এই পালসটাকে দেখতে পাই, খুবই অল্প সময়। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। গাইগার মুলার কাউন্টার থেকে সিন্টিলেশন কাউন্টারের পার্থক্য হচ্ছে গাইগার মুলার কাউন্টারে এইটা এই সময় লাগে, যেমন 10 টু দি -4 সেকেন্ড সময় লাগে পালস দেখতে, আর এখানে আরো দ্রুত কম সময়ে আমরা পালসটাকে দেখতে পাই। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলা হচ্ছে যে আউটপুট পালসটা আমরা পাবো সেটা হচ্ছে অরিজিনাল রেডিয়েশনের সমানুপাতিক হয়ে থাকে। ঠিক আছে, এখন অ্যানোডে যখন আচ্ছা, তাহলে কি হচ্ছে লাস্ট যে ডায়োড যেটা হচ্ছে অ্যানোড হিসেবে পরিচিত, সেই অ্যানোডে হচ্ছে সকল ইলেকট্রন এসে জমা হবে। ইলেকট্রন যখন জমা হবে তার মানে ওখানে চার্জ জমা হচ্ছে, চার্জ জমা হওয়া মানে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। ওই কারেন্ট ফ্লো হয়ে কোথায়? এই রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এখন যখন রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হাই ভোল্টেজের রেজিস্টর, তাহলে হচ্ছে হাই ভোল্টেজের পালস এর মধ্য দিয়ে কি হবে প্রবাহিত, এর মধ্য দিয়ে কি ইমিট হবে, এবং যেটা হচ্ছে কাউন্টারে গিয়ে কি দেখা যাবে। তাহলে এই রেজিস্টরে কি হচ্ছে অ্যাম্পলিফিকেশনের কাজ করছে। আর এখানে যে হাই ভোল্টেজ দেওয়া আছে যেটা হচ্ছে ওই ফটো ক্যাথোডের সাথে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস পার্ট আর হচ্ছে পজিটিভ পার্ট। হ্যাঁ, এইটাকেও কি করে কি অ্যাডজাস্ট করে এই অ্যাম্পলিফিকেশন বাড়ানো যাবে। আর ধরা হচ্ছে যে যদি একটি ফটো মাল্টিপ্লাই টিউবে 10টি ডায়োড থাকে এবং প্রত্যেকটি ডায়োড 5টি করে ইলেকট্রনকে ইমিট করে, তাহলে টোটাল অ্যাম্পলিফিকেশন হবে 10 টু দি পাওয়ার 7, মানে 5 থেকে 10 টু দি পাওয়ার 7 হয়ে গেল, মানে এত সংখ্যক ইলেকট্রন ওখান থেকে ইমিট হবে। তো ফটো মাল্টিপ্লাই টিউব কি করতেছে? অ্যাম্পলিফাই করতেছে। ঠিক আছে, যেটা হচ্ছে কাউন্টারে গিয়ে ধরা পড়ছে। তাহলে খুব সহজে আমরা কি করতেছি, কি এর ইফেক্টটাকে দেখতে পাচ্ছি বা রেডিয়েশনটাকে ডিটেক্ট করতে পারছি। তাহলে এইভাবে হচ্ছে কি এটি ফটো মাল্টিপ্লাই টিউব কাজ করে, অর্থাৎ টোটাল সিন্টিলেশনটা কাজ করছে।
তিনটি ভাগে ভাগ হয়ে, ঠিক আছে। সিন্টিলেটর পার্টে কাজ করছে কিছু, তারপর হচ্ছে সিন্টিলেটর পার্টে হচ্ছে ফোটন তৈরি হচ্ছে, তারপরে ফটো মাল্টিপ্লায়ার টিউবে ফটো ক্যাথোডে ইলেকট্রন তৈরি হচ্ছে, এরপরে ইলেকট্রন হচ্ছে ডায়োডে কি অ্যাট্রাক্ট হয়ে ওখান থেকে সেকেন্ডারি ইলেকট্রন ইমিট করতেছে, এভাবে আস্তে আস্তে অ্যাম্পলিফিকেশন হচ্ছে, ঠিক আছে। এসে ওই অ্যাম্পলিফিকেশন হচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, ওখানে অ্যাম্পলিফাই আকারে ধরা পড়ে সেটা হচ্ছে কাউন্টারে গিয়ে কি দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটি হচ্ছে কি টোটাল সিন্থেসিস ডিটেক্টরের কি কার্যক্রম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা তোমাদের ক্লাসগুলো সঠিকভাবে করার চেষ্টা করবে, আর ক্লাসগুলো করতে গিয়ে কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই সেটি আমাকে জানাবে যে কার কোথায় কি সমস্যা হচ্ছে বুঝতে। আমি খুবই অল্প অল্প করে পড়াচ্ছি, তো তোমরা আশা করি বিষয়গুলো পড়ে ফেলবে, হ্যাঁ, যেহেতু অল্প অল্প করে পড়ানো হচ্ছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।